নমস্কার বন্ধুরা, মনোবিদ্যার এই চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে মনোবিদ্যার বিবর্তন সম্পর্কে আলোচনা করব। মনোবিদ্যার বিবর্তন হতে পারতো একটি গল্পের মতো, কিন্তু আহ, এই গল্পটা কোনো একটা বিশেষ লেখক দ্বারা লিখিত হয়নি। অর্থাৎ কোনো একজনই যেই পুরো গল্পটা লিখেছে সেটা আমরা বলতে পারি না। এই গল্পে বিভিন্ন সময়ে বিভিন্ন সাইকোলজিস্ট এসছে, তারা তাদের গল্প আলাদা আলাদাভাবে লিখেছে। অর্থাৎ মনোবিদ্যার সূচনা লগ্ন থেকে আজকের সময়ে দাঁড়িয়ে মনোবিদ্যা যেভাবে রয়েছে সেইটা ধীরে ধীরে তৈরি হয়েছে, এবং ধীরে ধীরে কীভাবে তৈরি হয়েছে সেইটাই আজকে জানব। আমরা এর আগে মনোবিদ্যার ইতিহাসে দেখেছি যে প্রথম থেকে মনোবিদ্যা দর্শন বা ফিলোসফির একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে আমরা আলোচনা করতাম, সেটা নিয়ে পড়াশোনাও চলতো। এখন ঠিক যে সময়টার থেকে মনোবিদ্যা একটা নিজস্ব সাবজেক্ট হিসেবে বা একটা নিজস্ব ফিল্ড অফ নলেজ হিসেবে গড়ে ওঠে, সেইটা আমরা জানি যে 1879 খ্রিস্টাব্দে জার্মানির লিপজিগ শহরে উইলহেলম উন্ড নামক একজন সাইকোলজিস্ট, জার্মান সাইকোলজিস্ট বা জার্মান মনোবিদ প্রথম একটি ল্যাবরেটরি প্রতিষ্ঠা করেন, এবং সেখান থেকেই মনোবিদ্যার অফিসিয়াল একটা জার্নি শুরু হয়। তো সেখান থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন সাইকোলজিস্ট তাদের ভিউ পয়েন্টস নিয়ে মনোবিদ্যার ফিল্ডে হাজির হয়, এবং তারা দাবি করেন যে মনোবিদ্যায় এই জিনিসগুলো এভাবে আলোচনা করা দরকার, বা মনোবিদ্যার আলোচ্য বিষয় পার্টিকুলার কিছু জিনিস হওয়া দরকার। প্রথম থেকে আজকে আলোচনা করব। তো এই যে জার্নিটা, মনোবিদ্যার এই যে জার্নিটা যবে থেকে এটা অফিসিয়ালি একটা সাবজেক্ট হিসেবে আত্মপ্রকাশ করে, তখন থেকে মনোবিদ্যায় অবয়ববাদ বা স্ট্রাকচারালিজম আমরা দেখতে পাই। তো সেখানে এটার মূল যে মতবাদ বা এটার উদ্দেশ্য সাইকোলজিটার নিয়ে, সেটা এমনটা ছিল যে সাইকোলজিতে আমাদের মূল বিষয় হচ্ছে কনসাস মাইন্ড, সচেতন বা চেতন মন, এবং সেই চেতন মনের সেটা কিভাবে তৈরি, তার উপাদানগুলো সম্পর্কে আমরা যদি সম্যকভাবে না জানতে পারি, তাহলে আমরা সাইকোলজিটাকে ঠিকঠাকভাবে পড়ছি না। তো এই যে অবয়ববাদীরা বা স্ট্রাকচারালিস্ট, তাদের দাবি ছিল যে মনের যে গঠন, এবং সেটা সচেতন মন, সচেতন মনের গঠন সম্পর্কে সঠিকভাবে জানতে পারাটাই আমাদের সাইকোলজির মূল আলোচ্য বিষয় হওয়া উচিত। আর তোমরা এখানে মনে রাখবে যে এই অবয়ববাদের সূত্রপাত আসলেই এই উইলহেলম উন্ডের দ্বারাই শুরু হয়েছিল, কিন্তু এই স্ট্রাকচারালিজম বা অবয়ববাদটাকে আরও সুদূর প্রসারী করে, বা বলা যেতে পারে এটাকে আরও বেশি পপুলার করে, সেটা হচ্ছে এই ব্যক্তিটি, এডওয়ার্ড টিচেনার। এই ব্যক্তিটি, এই এডওয়ার্ড টিচেনার আর কেউ নয়, ইনি ছিলেন একটা সময় উইলহেলম উন্ডের ছাত্র। তো এই এডওয়ার্ড টিচেনার উইলহেলম উন্ডের পথ অবলম্বন করে এই অবয়ববাদটাকে আরও দীর্ঘায়িত করে, বা এটাকে আরও বেশি জনপ্রিয় করে তোলে। তো এই কারণে তোমাদের কোশ্চেনে যদি আসে যে অবয়ববাদের জন্মদাতা কে, তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি এই এডওয়ার্ড টিচেনারের নামটা উল্লেখযোগ্য। এডওয়ার্ড টিচেনার উত্তর হিসেবে তোমাদের লেখা উচিত, কিন্তু আবার অনেক সময় এটাকে কনফিউজিং করে দেয়, অর্থাৎ সেখানে এডওয়ার্ড টিচেনারের সাথে সাথে উইলহেলম উন্ডের নামও অপশানে দিয়ে থাকে। তো সেক্ষেত্রেও তোমাদের এডওয়ার্ড টিচেনারের নামটা উত্তর করা উচিত। আর যদি এমনটা কোনো ক্ষেত্রে থাকে যে এডওয়ার্ড টিচেনার নেই, শুধুমাত্র উইলহেলম উন্ড রয়েছে, তো সেক্ষেত্রে উইলহেলম উন্ডের নামটা দেওয়াটা প্রাসঙ্গিক। এখন এই যে অবয়ববাদের কথা বললাম, এই অবয়ববাদ যে পদ্ধতি অবলম্বন করে মনের গঠন বা মনের উপাদানগুলো সম্পর্কে জানার চেষ্টা করতো, সেইটা হলো অন্তর্দর্শন পদ্ধতি বা ইন্ট্রোস্পেকশন, যেটা এই এডওয়ার্ড টিচেনার দ্বারাই ভীষণভাবে জনপ্রিয় হয়ে উঠেছিল। এবং এই যে অবয়ববাদের সময়কালটা তোমরা এখানে দেখতে পাচ্ছ 1879 থেকে 1920 খ্রিস্টাব্দ, এই সময়টার মাঝামাঝি। এবং 1879 খ্রিস্টাব্দে কারণ 1879 খ্রিস্টাব্দে এই জার্মানির লিপজিগ শহরে প্রথম ল্যাবরেটরি প্রতিষ্ঠা করেন, যেখানে অ্যাকচুয়ালি এটা এক্সপেরিমেন্টাল সাইকোলজির একটা ল্যাবরেটরি, যেটা উন্ড এস্টাবলিশ করেন। এবং তার আগে 1873 সালে, এই যে সালগুলো একটু গুরুত্বপূর্ণ সেই কারণে আমি এটা
তুলে ধরেছি এখানে। 1873 সালে কি হয়, প্রিন্সিপালস অফ ফিজিওলজিক্যাল সাইকোলজি এই গ্রন্থটি বা এই বইটি লেখা হয়, যেটা রচয়িতা হচ্ছে উন্ড। এটা তোমরা মনে রাখবে। এবং তারপরে আরো যে অবয়ববাদ সম্পর্কে যেটা বলার কথা, যে অবয়ববাদটা বেশি দিন ধরে চলতে পারেনি। এটা একটা সময়ের সাথে সাথে মানুষ বা সাইকোলজির সম্পর্কে বা সাইকোলজির ফিল্ডে যারা জড়িত রয়েছে, তারা এইটাকে এর যে মতবাদ বা এর যে চিন্তাধারা, সেটাকে তারা বর্জন করে। তার কারণ তারা বলছে যে মনের উপাদান সম্পর্কে শুধু জানাটা, মনের উপাদান সম্পর্কে পড়াশোনা করাটা, সেখানে যদি সাইকোলজিটাকে আমরা সীমাবদ্ধ করে রাখি, তাহলে আমরা এটার অ্যাপ্লিকেশন জায়গাটাকে আমরা খুঁজে পাবো না কখনো। যে সাইকোলজি, সেটা দিয়ে যে আমরা মানব কল্যাণে কিভাবে আরো বেশি এটা কার্যকরী হয়ে উঠবে, সেই বিষয়টা আমরা কখনোই জানতে পারবো না। তো আমরা যদি শুধু মনের গঠন সম্পর্কেই জানি, যে মন এই জিনিসগুলো দিয়ে তৈরি, সেটা যদিও জানা সম্ভব হয়, তো সেক্ষেত্রে সেটা ফার্দার তার প্র্যাকটিক্যাল ফিল্ডে তার কোনো অ্যাপ্লিকেশন থাকছে না। তো এটা হলো এর একটা লিমিটেশন। আর একটা দিক বলা যেতে পারে যে এই যে এখানে পদ্ধতিটা অবলম্বন করা হয়, অন্তর্দর্শন বা ইন্ট্রোস্পেকশন, এইটা অত্যন্ত অবজেক্টিভ একটা পদ্ধতি। অর্থাৎ ব্যক্তি বিশেষে প্রত্যেকের ইন্ট্রোস্পেকশন আলাদা আলাদা হবে। কারণ এই ইন্ট্রোস্পেকশন বা অন্তর্দর্শন পদ্ধতিটা, সেটা পুরো সম্পূর্ণভাবে নির্ভর করছে যে সেই ব্যক্তির উপরে, সে কিভাবে তার মনটার সম্পর্কে জানার চেষ্টা করছে। তার অভিজ্ঞতা তার ক্ষেত্রে আলাদা আলাদা রকম। তো এই প্রত্যেকের অভিজ্ঞতা, প্রত্যেকের মনের স্ট্রাকচার আলাদা আলাদা হওয়ার জন্য এইটার কোনো অবজেক্টিভিটি থাকছে না। সেই কারণে অনেকে এইটার দেওয়া বিভিন্ন নীতি সূত্র, সেগুলোকে বর্জন করার কথা বলেন। এবং ধীরে ধীরে স্ট্রাকচারালিজমের অবদান মনোবিজ্ঞানের জগতে খুব বেশি সাড়া ফেলতে পারেনি। তবুও আমাদের এটা মনে রাখতে হবে যে এই স্ট্রাকচারালিজম বা অবয়ববাদ দিয়েই মনোবিদ্যার সূত্রপাত হয়েছিল। চার্লস ডারউইনের বিবর্তনবাদ দ্বারা ভীষণভাবে অনুপ্রাণিত হয়ে আমেরিকান মনোবিদ উইলিয়াম জেমস প্রতিষ্ঠা করেন ফাংশনালিজম বা ক্রিয়াবাদ। স্ট্রাকচারালিজম যেখানে বলছিল যে মনোবিদ্যার কাজ হলো মনকে, মনের উপাদানগুলিকে নিয়ে জানা বা মনটাকে এভাবে ব্রেকডাউন করা, এবং সেটা সচেতন মন, কনসাস মাইন্ড, সেইটাকে তার যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলোকে যদি ভাঙা যায় বা ব্রেকডাউন করে দেখা যায় যে কী কী উপাদানগুলো নিয়ে মনটা তৈরি, এবং সেটা সম্ভব অন্তর্দর্শন বা ইন্ট্রোস্পেকশন পদ্ধতির দ্বারা, সেখানে ফাংশনালিজম বা ক্রিয়াবাদ এইটার মূল কথা বা মূল মতবাদ হচ্ছে যে আমাদের বিভিন্ন মানসিক প্রক্রিয়া এবং যা আচরণ রয়েছে, সেইটা সমস্ত জীবকে বাঁচতে এবং পরিবর্তনশীল পরিবেশের সাথে মানিয়ে নিতে সাহায্য করে। এই কথাটার কি অর্থ হয়, যে স্ট্রাকচারালিজম মনের উপাদানগুলো সম্পর্কে জানার কথা নিয়ে বলছে, কিন্তু ফাংশনালিজম বলছে যে মন কিভাবে আমাদেরকে হেল্প করছে, আমাদেরকে বিভিন্ন রকম যে কাজকর্ম, আমাদের দৈনন্দিন জীবনে যে বিভিন্ন রকম কাজ করে আমরা বেঁচে আছি, এবং আমাদের আশেপাশের যে বাহ্যিক যে এনভায়রনমেন্ট, পরিবেশ, সেইটাতে যে চেঞ্জেসগুলো হচ্ছে, ক্রমশ হয়ে চলেছে, সেইটার সাথে আমাদের মনটা কিভাবে ক্রমশ উপযোগী হয়ে উঠছে যে প্রত্যেকটা পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিতে। তো এই যে মনের যে একটা ক্রিয়া, মনটা কিভাবে ফাংশন করছে, মনটা কিভাবে অ্যাডাপটিভ হয়ে উঠছে এবং আমাদেরকে সার্ভাইভ করতে সাহায্য করছে, এইটার উপর ফোকাস করছে ফাংশনালিজম। এবং এই ফাংশনালিজমের ফাউন্ডার আমেরিকান সাইকোলজিস্ট উইলিয়াম জেমস। তো তাকে আমেরিকান মনোবিদ্যার জনকও বলা হয়ে থাকে, এবং এইটার সময়কাল 1890 থেকে 1920 এই সময়ের মধ্যে এটা ছিল। এবং এই ফাংশনালিজমের অন্যান্য যে বিশিষ্ট মনোবিদ রয়েছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য জন ডিউই, জি.আর. অ্যাঞ্জেল। এদের মধ্যে জন ডিউই, এনার কাজও বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি এই ফাংশনালিজমকে যেহেতু মনের যে ক্রিয়া প্রক্রিয়া সেটার উপরে গুরুত্ব দেয়, তো সেই কারণে তিনি বলছেন যে এটা শিক্ষাক্ষেত্রেও আমরা এটাকে আরও বেশি কার্যকরী করে তুলতে পারি। তার মতে, জন ডিউয়ের মতে, যে মনোবিদ্যার এটাকে আমরা অ্যাপ্লিকেশন এরিয়াতে এভাবে ব্যবহার করতে পারি, সেটা শিক্ষার ক্ষেত্রে, যে শিক্ষাটাকে আমরা কোনো কিছু কাজ করার মধ্য দিয়ে শিখতে পারি। অর্থাৎ আমরা যে লার্নিংটা,
সেই প্রসেসটার মধ্যে আমরা যদি এমনভাবে সেটাকে মডিফাই করি যে আমরা কিছু যেটা শিখছি সেটাকে কাজে রূপান্তরিত করবো, অর্থাৎ কাজ করার মধ্য দিয়ে আমরা শিখবো। আমরা শুধু মুখস্থ করে শিখবো না বা কিছু লিখে আমরা শিখবো না, আমরা যেটা শিখছি সেটাকে প্র্যাকটিক্যালি সেটাকে করে দেখাবো, ঠিক আছে, সেটাকে ডেমো করে দেখাবো, তবেই আমাদের শিক্ষাটা বেশি করে ইম্প্যাক্টফুল হবে। এবং ফাংশনালিজমে এই একটি বই দি প্রিন্সিপালস অফ সাইকোলজি, যেটা উইলিয়াম জেমস লিখেছিলেন, সেটা ভীষণভাবে উল্লেখযোগ্য এবং এটা 1890 সালে লেখা হয়। তো ফাংশনালিজম, যেমনটা বললাম যে ডারউইনের বিবর্তনবাদ, সেইটার দ্বারা ভীষণভাবে অনুপ্রাণিত। কারণ চার্লস ডারউইন তিনি একটা সময় গোটা পৃথিবী ঘুরে বিভিন্ন তার যে অবজারভেশন সেটার থেকে তিনি বুঝতে পারেন যে যে কোনো জীব সে যদি তার আশেপাশের পরিবেশ সেটার সাথে সেটার পরিবর্তনের সাথে সাথে সে নিজেকে যদি উপযোগী করে না তুলতে পারে, তাহলে তার জন্য বেঁচে থাকাটা বেশ সংকটময় বা বেশ বিপদের। কারণ আশেপাশের পরিবেশে মানুষ তো বা যে কোনো জীব সে যে কোনো পরিবেশেই বেঁচে থাকবে, এবং সেই পরিবেশের পরিবর্তন যদি হয়, সেই পরিবর্তনের সাথে সে তার নিজের ভিতরে যদি সেই পরিবর্তনের জন্য উপযোগী না হয়ে ওঠে, তাহলে সে খুব বেশি দিন বেঁচে থাকতে পারবে না এবং ধীরে ধীরে তার বিলুপ্তি ঘটবে। তো এইভাবেই আমরা জানি যে একটা সময় ডাইনোসর এই পৃথিবীতে বসবাস করতো, কিন্তু আজকের সময় আমরা তাকে দেখতে পাচ্ছি না। ইভেন আমরা যে মানুষ, তারাও একটা সময় বানর থেকে বা বলা যেতে পারে এপ, তাদের থেকে বিবর্তন হতে হতে আমরা আজকের সময় এই যে হোমোসেপিয়েন্স এই রূপটার মধ্যে দিয়ে রয়েছি আমরা। তো এইরকম যে চেঞ্জেস এই যে নেচারের মধ্যে, সেই চেঞ্জেসটাকে যারা আমরা অ্যাকসেপ্ট করছি এবং সেটার সাথে উপযোগী হয়ে উঠছি, তারাই আমরা ফার্দার বেঁচে থাকতে পারছি। তো সেই যে প্রিন্সিপালস, এই যে চিন্তাধারাটা, সেটা উইলিয়াম জেমসও মনের ক্ষেত্রে এভাবে কাজে লাগাচ্ছে যে আমাদের যে মানসিক বিভিন্ন প্রক্রিয়া, আমাদের যে স্মৃতি রয়েছে, আমাদের যে বুদ্ধি রয়েছে, আমাদের যে ইচ্ছা শক্তি রয়েছে, তো এইগুলো যদি আমাদেরকে আমাদের পরিবেশের পরিবর্তনের সাথে সাথে আমাদেরকে সাহায্য না করে যে পরিবেশের সাথে উপযোগী হয়ে উঠতে, তাহলে কিন্তু আমাদের বেঁচে থাকাটা বা আমাদের জীবন নির্বাহ করাটা খুবই দুর্বিষহ। তো আমেরিকান মনোবিদ উইলিয়াম জেমসের এই ধারণা, সেটার উপরেই এই ক্রিয়াবাদ বা ফাংশনালিজম, যে মন কিভাবে কাজ করে, মন কিভাবে আমাদেরকে পরিবেশের পরিবর্তনের সাথে বেঁচে থাকতে, পরিবর্তনের সাথে উপযোগী হয়ে উঠতে, অ্যাডাপটিভ ওয়েতে আমাদেরকে বেঁচে থাকতে সাহায্য করছে, সেইটার উপরে গুরুত্ব দিচ্ছে ক্রিয়াবাদ বা ফাংশনালিজম। এরপরে আমরা দেখব জেস্টাল্ট সাইকোলজি। আশা করি তোমরা সবাই টাইটানিক জাহাজের নাম শুনেছ, এবং টাইটানিক নামে একটা সিনেমাও রয়েছে, যেখানে একটা বিখ্যাত ঐতিহাসিক লাভ স্টোরি জ্যাক এবং রোজের, সেটা আমরা প্রত্যেকেই জানি কম বেশি। এবং এই যে টাইটানিক জাহাজের কথা বলছি, টাইটানিক জাহাজ পৃথিবীর অন্যতম বৃহৎ জাহাজগুলোর মধ্যে একটি। এবং এটাও আমরা জানি যে এই টাইটানিক জাহাজ তার যাত্রাপথে একটা হিমবাহর সাথে ধাক্কা খেয়ে টাইটানিক জাহাজটা সেখানে ডুবে যায়, এবং সেই টাইটানিক জাহাজের মধ্যে থাকা অসংখ্য যাত্রী, তাদেরও প্রাণ সেখানে সেই দুর্ঘটনায় চলে যায়। এবং এই যে টাইটানিক জাহাজটি আমরা ওই মুভিতেই দেখতে পাই যে সেটা একটা হিমবাহ বা আইসবার্গ, তার সাথে ধাক্কা খেয়ে সেটা সামান্য রকম, সেটা অলমোস্ট প্রায় সেটার থেকে দূরে নিয়ে গিয়েছিল, কিন্তু খুব সামান্য ধাক্কা খাওয়াতে জাহাজটার গতি স্তিমিত হয়ে পড়ে এবং সেটার উল্টে যায় বা একটা দুর্ঘটনার শিকার হয়। তো এই যে হিমবাহের, যেটা আমরা জানি, হিমবাহ এমন একটা বিষয় যেটা কিনা জলের উপরে যতটুকু অংশ দেখতে পাওয়া যায়, তার আরও অনেক বেশি অংশ জলের নিচে আমরা দেখতে পাই না। আজকের এই টাইটানিকের গল্প, হিমবাহের গল্প কেন বলছি, কারণ এই গল্পগুলো তোমরা রিলেট করতে পারবে যখন আমরা ফ্রয়েডের মনোসমীক্ষণবাদ বা সাইকো অ্যানালিসিস সম্পর্কে জানব। ফ্রয়েডের মতে যে আমাদের মনটা, আমাদের মনের যতটুকু সচেতন স্তর রয়েছে বা সচেতন দিক রয়েছে, সেইটার থেকে বেশি পরিমাণ রয়েছে আমাদের আনকনসাস দিকটা। অর্থাৎ যদি আমাদের মনটাকে একটি হিমবাহের সাথে তুলনা করা যায়, তার এই অংশটা, এটাকে বলা যেতে পারে কনসাস, আর এই যে অংশটা যেটা জলের তলায় রয়েছে, এই অংশটাকে, এই হিমবাহের এই অংশটাকে আমরা বলতে পারি
আনকনসাস। এবং ফ্রয়েডের মতে এই কনসাস মাইন্ডের থেকে আনকনসাস মাইন্ডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কি, আমাদের যত ডিজায়ার থাকে, আমাদের যত ইচ্ছা থাকে, সেগুলো যদি আমরা ফুলফিল না করতে পারি, সেগুলো জমা হতে থাকে আনকনসাস এই যে লেভেলটা রয়েছে মনের সেইখানে, এবং সেখান থেকে নানা রকম ত্রুটি, নানা রকম সমস্যা পরবর্তী সময় হতে থাকে। এবং ফ্রয়েডের মতে আমাদের শৈশবকালে, অর্থাৎ যখন আমরা ছোট থাকি, সেই সময় আমাদের মনের গঠন বা আমাদের পার্সোনালিটির গঠন, ব্যক্তিত্বের যে বিকাশ, সেটা প্রায় সম্পূর্ণ হয়ে থাকে। অর্থাৎ আমরা সারা জীবন, অর্থাৎ বাকিটা জীবন আমরা কোন ধরনের ব্যক্তি হিসেবে, কোন ধরনের মানুষ হিসেবে আত্মপ্রকাশ করব বা সমাজের সামনে নিজেদেরকে তুলে ধরব, সেইটার গঠন বা সেইটার বলা যেতে পারে বুনন, সেটা ছোটোবেলায় আমাদের হয়ে যায় অলমোস্ট। এবং সেই সময়কালে যখন এই প্রসেসগুলো চলতে থাকে, যখন আমাদের ব্যক্তিত্বের গঠন চলতে থাকে, তখন আমাদের শৈশবের কোনো ট্রমা, শৈশবের কোনো ব্যাড এক্সপিরিয়েন্স বা অ্যাবিউসিভ বিহেভিয়ার বা আমাদের আশপাশের পরিবেশ, আমাদের পেরেন্টস, আমাদের ফ্যামিলি যেভাবে আমাদের ট্রিট করে, সেই সমস্ত এক্সপিরিয়েন্সেসগুলো আমাদের এই আনকনসাস যে লেভেল রয়েছে সেই পার্টটাতে এসে জমতে থাকে, সেটা রিপ্রেসড হয়ে যায়। এবং পরবর্তী সময়ে যখন আমরা ম্যাচিওর হই বা অ্যাডোলেসেন্স পিরিয়ডে আসি বা অ্যাডাল্ট পিরিয়ডে আসি, সেগুলো আবার এই আনকনসাস লেভেল থেকে আবার উপরের দিকে উঠে আমাদেরকে নানা রকমভাবে সমস্যায় ফেলতে থাকে, আমাদেরকে ট্রাভেল করতে থাকে। তো এই যে মনোসমীক্ষণবাদ, সাইকো অ্যানালিসিস, এইটার প্রবক্তা সিগমন্ড ফ্রয়েড, এটা তোমরা জেনেই গেছো। এবং এর সময়কাল 1900 সাল থেকে শুরু হয়েছে এবং আজকের এই সময় পর্যন্ত এটা অত্যন্ত প্রাসঙ্গিক। তার কারণ সিগমন্ড ফ্রয়েডের যে চিন্তাধারা, সিগমন্ড ফ্রয়েডের যে থেরাপিউটিক যে প্রসিজার বা থেরাপিউটিক যে প্রিন্সিপালসগুলো, যেমন ফ্রি অ্যাসোসিয়েশন, ড্রিম ইন্টারপ্রিটেশন বা ট্রান্সফারেন্স, সেগুলো আজও প্রাসঙ্গিক, সেগুলো আজও বিভিন্ন ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়। তো সেই কারণে এটা অন্যান্য যে স্কুলস অফ থট তাদের মতন শেষ হয়ে যায়নি, এটা আজও পর্যন্ত বিভিন্ন অ্যাপ্লিকেশন এরিয়াতে কার্যকরী রয়েছে। এবং সিগমন্ড ফ্রয়েডের পাশাপাশি আরও বেশ কিছু মনোসমীক্ষণবাদীদের নাম আমরা জানবো, যেমন অ্যালফ্রেড অ্যাডলার, ক্যারেন হর্নাই, মেলানি ক্লেইন, অ্যানা ফ্রয়েড। অ্যানা ফ্রয়েড হচ্ছে সিগমন্ড ফ্রয়েডের মেয়ে। যাই হোক, তো এখানে মনোসমীক্ষণবাদে প্রধান যে আলোচ্য বিষয়গুলো, সেগুলো আমরা প্রত্যেকটা স্পেসিফিক্যালি একটা একটা করে বিস্তারিতভাবে আলোচনা করব, কারণ এগুলো খুব ভালোভাবে বুঝতে লাগবে, নইলে তোমাদের কাছে ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। এবং শুধুমাত্র পরীক্ষার জন্য নয়, যখন তোমরা সাইকোলজিতে আরও ফার্দার অ্যাপ্রোচ করবে, তো সেই কারণে এই যে মনোসমীক্ষণ বা সাইকোঅ্যানালিসিস যে বেসিস, এবং ফ্রয়েড যে যে জিনিসগুলো আলোচনা করে গেছে, সেগুলো সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ নলেজ যদি না থাকে, তাহলে তোমরা সমস্যায় পড়বে। তো আজকের খুব সংক্ষেপে এই ফ্রয়েডের যে মনোসমীক্ষণবাদ বা সাইকোঅ্যানালিসিস, সেইটাতে কী কী জিনিসগুলো নিয়ে ফ্রয়েড বেশি আলোচনা করেছে, সেইটার সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথম মানব বিকাশের 5টি পর্যায়, বা এটা 5 সাইকোসেক্সুয়াল স্টেজেস অফ হিউম্যান ডেভেলপমেন্ট, যেখানে রয়েছে, অর্থাৎ আমাদের জন্মের পর থেকে আমাদের ম্যাচুরিটি বা আমাদের ডেথ পর্যন্ত বলতে পারি, 5টা পর্যায় বা 5টা স্টেজের মধ্যে আমাদের হিউম্যান বিং আমরা গো থ্রু করি। সেই 5টা পর্যায় বা 5টা স্টেজ হচ্ছে, প্রথমে ওরাল স্টেজ, অ্যানাল স্টেজ, তারপর ফেলিক স্টেজ, তারপর লেটেন্সি স্টেজ, তারপর জেনিটাল স্টেজ। তো এই যে 5টা যে স্টেজ, এখানে তোমরা জানবে এই শব্দটা লিবিডো, অর্থাৎ এটাকে বলা হচ্ছে যে এটা এক ধরনের একটা এনার্জি যেটা শিফট হতে থাকে, এবং ফ্রয়েডের ভাষায় এটা একটা সেক্সুয়াল এনার্জি। এবং এই এনার্জিটা, অর্থাৎ যেখান থেকে আমরা একটা প্লেজার পেতে থাকি, সেটা শিফট হতে থাকে যখন ওরাল স্টেজে বলছি। ওরাল স্টেজে অর্থাৎ যখন মুখের মধ্যে এই প্লেজারটা লুকিয়ে থাকে। তোমরা লক্ষ্য করে থাকবে, বাচ্চারা যখন খুবই ছোট, তখন তারা মুখের মধ্যে এই বুড়ো আঙুলটা দিয়ে
বারবার মুখের মধ্যে দিয়ে চুষতে থাকে এবং গালে হাত দিতে থাকে, এবং বড়রা যারা আশেপাশে থাকে তারা সেই হাতটা সরিয়ে নেওয়ার চেষ্টা করে। তো ফ্রিকুয়েন্টলি তারা এই কাজটা করতে থাকে, অর্থাৎ সেইখানেই এই মুখের মধ্যেই প্রথমে এই যে সেক্সুয়াল প্লেজারটা সেটা শিফটেড হয়, এবং তারপরে এটা শিফট হয় অ্যানাল স্টেজে। অর্থাৎ অ্যানাল যে এরিয়া আমাদের রয়েছে, যেখানে আমাদের বল মুভমেন্ট হয়, এবং অর্থাৎ যখন আমরা একটা সময় পরে আমরা পটি করি, তো সেইখানে আমাদের এই যে এনার্জিটা শিফট হয়ে যায়, এবং তারপরে এটা আমাদের চলে আসে ফেলিক স্টেজে, যেখানে দুই ধরনের কমপ্লেক্স তৈরি হয়। সেখানে কি হয় যে ছেলেদের তাদের মায়েদের প্রতি একটা সম্পর্ক, এবং মেয়েদের তাদের বাবাদের প্রতি একটা সম্পর্ক তৈরি হয়। সেটা এমন যে, এবং এটার একটা গ্রিক ড্রামা রয়েছে, সেটার থেকে এখানে যে শব্দগুলো, সেই শব্দগুলো এসছে, টার্মগুলো, সেগুলো এরকম। একটা হচ্ছে ইডিপাস কমপ্লেক্স, আর একটা হচ্ছে ইলেকট্রা কমপ্লেক্স। এগুলো এখন লিখছি না, এগুলো পরে পার্টিকুলারলি এই যে 5 সেক্সুয়াল স্টেজেস অফ ডেভেলপমেন্ট, এইটার উপরই ভিডিও তৈরি করবো, তখন এটার সম্পর্কে, এগুলো সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। তো ইডিপাস কমপ্লেক্স হচ্ছে যে মায়ের প্রতি ছেলেদের একটা আকর্ষণ তৈরি হয়, এবং সেখানে তাদের বাবার প্রতি একটা অনীহা বা একটা আক্রোশ বা একটা অপোজিশন সেটা তৈরি হয়। অন্যদিকে ঠিক উল্টোটা মেয়েদের ক্ষেত্রে হয়, মেয়েদের বাবার প্রতি একটা আকর্ষণ তৈরি হয়, এবং একটা আকর্ষণ বলতে একটা টান তৈরি হয়, একটা সম্পর্কটা বেশি ভালো সেই রকমভাবে বলা যেতে পারে, সেটা তৈরি হয়। এবং এটার পরে ফেলিক স্টেজের পরে আসে লেটেন্সি স্টেজ, যেখানে এই যে এনার্জিটা সেইটা একটা অন্ধকারে নিমজ্জিত হয় একরকম, যেখানে দেখতে পাওয়া যাবে যে সেই রকম কোনো স্পেসিফিক আউটকাম দেখতে পাওয়া যায় না, অর্থাৎ একটা সুপ্ত অবস্থায় চলে যায়। তারপরে জেনিটাল স্টেজে চলে আসে, যখন আমরা ম্যাচিউর হয়ে যাই, তো প্রত্যেকের যে সেক্সুয়াল অর্গান সেইটার অনেক বেশি অ্যাক্টিভ হয়, সেটা অনেক বেশি কার্যকরী হয়। তো এটা গেল 5টা পর্যায়, 5টা স্টেজেস। এছাড়া পরে বলেছে যে স্ট্রাকচার অফ পার্সোনালিটি, যে আমাদের মন, সেখানে 3টে পার্ট আছে, 3টে অ্যাসপেক্ট দিয়ে আমাদের পার্সোনালিটিটা তৈরি। সেটা হচ্ছে ইড, ইগো এবং সুপার ইগো। এই ইড হচ্ছে যে কিনা সবসময় প্লেজার সিক করবে, অর্থাৎ তার শুধুমাত্র সুখের অনুভূতিটাই দরকার। যে কোনো উপায়ে এই যে নিডটা তৈরি হবে, সেই নিডটা ফুলফিল করতে পারলেই ইডটা খুশি হয়ে যাবে। অর্থাৎ মনের এমন একটা অ্যাসপেক্ট আছে, দেখবে তোমরা কোনো কিছু যেগুলো ভালোবাসো, কোনো কিছু খেতে ভালোবাসো বা কোনো ড্রেস ভালোবাসো, সেগুলোর জন্য যখন একটা ক্রেভিং তৈরি হয়, সেই মুহূর্তেই সেইটা যাতে মিটিয়ে যায়, সেই নিডটা বা সেই একটা রেজাল্টটা যাতে সেই মুহূর্তেই পাওয়া যায়, সেটার জন্য আমরা ছটপট করতে থাকি। হ্যাঁ, আমাদের মনটা সারাক্ষণ আনচান করতে থাকে। তো এই যে অ্যাসপেক্টটার কথা, সেটা ইড। এবং তারপরে আরেকটা রয়েছে ইগো। ইগো বলার আগে সুপার ইগো সম্পর্কে বলি। সুপার ইগো হচ্ছে আমাদের মনের এমন একটা অ্যাসপেক্ট, যারা কিনা আমাদের আশেপাশে যে সমস্ত নিয়ম নীতি রয়েছে, সামাজিক নিয়ম রয়েছে, লজ রয়েছে, সেগুলো আমাদের পার্সোনালিটির যে অ্যাসপেক্টের মধ্যে এনকোডেড রয়েছে। অর্থাৎ এখানে যে এথিক্যাল সাইডটা, আমাদের মনের যে এথিক্যাল সাইডটা, সেইটা হচ্ছে সুপার ইগো, যে কিনা ভালো কোনটা, হ্যাঁ, সেই ভালো মন্দের বিচারটা করবে, যে এইটা করা উচিত, এটা করা উচিত না, এই বিষয়টা সম্পর্কে এই সুপার ইগো আমাদেরকে বলতে থাকে, অর্থাৎ জাস্টিফাই করার যে জায়গাটা। তারপরে আসছে ইগো। ইগো আর কিছু না, ইগো এমন একটা অ্যাসপেক্ট যে কিনা এই যে ইড বা আইডি এবং সুপার ইগোর মধ্যে একটা ব্যালেন্স তৈরি করে রিয়ালিটিতে কোনটা পসিবল, কোনটা ম্যানেজেবল, সেইটা করার চেষ্টা করে। অর্থাৎ ইগো, আইডি এবং সুপার ইগোর মধ্যে ব্যালেন্স আউট করার চেষ্টা করে। এরপরে ডিফেন্স মেকানিজমের সম্পর্কে বলেছেন। ডিফেন্স মেকানিজম আমাদের এই আনকনসিয়াস মাইন্ডেরই একটা একটা করে বলা যেতে পারে একরকম প্রসেস, যেখানে আমাদের ইগোটাকে ডিফেন্স করা, আমরা আমাদের ইগোটাকে ডিফেন্ড করি যে কোনোভাবে। হতে পারে সেটা রিপ্রেশনের মধ্য দিয়ে, সাবলিমেশনের মধ্য দিয়ে, বা আইডেন্টিফিকেশনের মধ্য দিয়ে, এরকম বিভিন্ন ডিফেন্স মেকানিজম রয়েছে। এটার উপরেও আলাদা ভিডিও তৈরি করব। এর একটা উদাহরণ দিয়ে দিই। যখন ধরো তোমাদের অনেকের ক্ষেত্রে এটা দেখবে যে তাকে সে ধরো কিছু ভুল করলো, তাকে যখন কেউ বকাঝকা করলো, তখন সে একদম দুম করে হঠাৎ করেই তার মধ্যে একটা বাচ্চামি স্বভাব ফুটে ওঠে,
সে বাচ্চাদের মতনই বিহেভ করতে থাকে। তো সেটা কি হয়, তো তার মধ্যে সে একটা অ্যাডাল্ট হয়েও, একটা বয়স্ক কেউ হয়েও সে আবার পুনরায় বাচ্চাদের মতন বিহেভ করতে থাকে। হ্যাঁ, সেটা হচ্ছে সে রিপ্রেশন যে ডিফেন্স মেকানিজমটা সেটা ইউজ করে এখানে। এছাড়া বিভিন্ন থেরাপিউটিক এরিয়াতে যেগুলো বিভিন্ন প্রিন্সিপাল বা বিভিন্ন মেথড ইউজ করা হয় সেগুলোরও কথা ফ্রয়েড উল্লেখ করেছে, যেখানে ফ্রি অ্যাসোসিয়েশন রয়েছে, ড্রিম অ্যানালিসিস রয়েছে, এছাড়া ট্রান্সপারেন্স রয়েছে। ফ্রি অ্যাসোসিয়েশন হচ্ছে যখন কোনো পেশেন্ট সে যে কোনো রকম সাহায্য ছাড়া তার মনে যেমনটা আসে ঠিক সেভাবেই সে বলতে থাকে, সেটা হচ্ছে ফ্রি অ্যাসোসিয়েশন। অর্থাৎ কোনো ওয়ার্ড তাকে দেওয়া হলো এবং সেই ওয়ার্ড শুনে তার মনে ফর দ্য ফার্স্ট টাইম যে কথাটা বা যে ভাবমূর্তিটা আসছে সেইটাই সে যখন প্রকাশ করছে সেটাই হচ্ছে ফ্রি অ্যাসোসিয়েশন। ড্রিম অ্যানালিসিস, পেশেন্টের যে ধরনের ড্রিমগুলো দেখে থাকে বা এমনি সাধারণ মানুষ যে ধরনের ড্রিম দেখে থাকে সেই ড্রিম সম্পর্কে একটা তাৎপর্য খুঁজে পাওয়াটা হচ্ছে ড্রিম অ্যানালিসিস। তোমরা দেখবে কেউ কেউ আমরা মাঝে মাঝে এরকম স্বপ্ন দেখে থাকি যে উপর থেকে পড়ছি, কোনো উঁচু জায়গার থেকে হঠাৎ করে নিচে পড়ে যাচ্ছি। তো এইটা কি, এটা আমাদেরকে জানায় যে আমরা একটা মানে রিয়েল লাইফে কোনো একটা বিপদের মধ্যে রয়েছি এবং আমাদের একটা আমাদের অ্যাচিভমেন্ট হচ্ছে না, আমাদের গ্রো হচ্ছে না, আমরা ডাউনফলের দিকে যাচ্ছি, অর্থাৎ আমরা ফেল হচ্ছি বারবার। তো সেই কারণে এই ধরনের ড্রিম আসছে। হ্যাঁ, আবার ট্রান্সফারেন্স হচ্ছে এইটা একটা বিশেষ দিক থেরাপিতে, যেখানে যখন পেশেন্ট থেরাপিস্ট যে রয়েছে তার উপরে তার কোনো অর্থাৎ পেশেন্টের কোনো মা বা বাবা সেইটা হিসেবে দেখতে থাকে থেরাপিস্টকে এবং সেইভাবে থেরাপিস্টের সাথে আচরণ করতে থাকে। অর্থাৎ ধরো পেশেন্টের মধ্যে তার মায়ের প্রতি বা কোনো পার্টিকুলার ইম্পর্টেন্ট তার লাইফে কোনো ইম্পর্টেন্ট ব্যক্তি তার নিয়ে কোনো সমস্যা রয়েছে। তো সেই সমস্যাটা থেরাপিস্টের ওপরেই সেই সমস্যার একটা রিফ্লেকশন হতে থাকে। অর্থাৎ সে থেরাপিস্টকে তার সেই পার্টিকুলার ইম্পর্টেন্ট ব্যক্তি মনে করে সেই থেরাপিস্টের ওপরেই সেই সমস্যাটা বা সেই রাগটা বা সেই ক্ষোভটা বা সেই লুকিয়ে থাকা যে ইমোশনাল রিয়াকশনটা সেইটা তার উপরেই দিতে থাকে। তো এটা গেল ট্রান্সফারেন্স। তো এইভাবে ফ্রয়েড ফ্রয়েড সাইকোলজিতে সাইকো অ্যানালিসিস এই যে স্কুল অফ থটটা এটা এস্টাবলিশ করেছেন এবং সাইকোলজির এরিয়াতে ফ্রয়েডের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এবং ফ্রয়েডের আজকের সময় দাঁড়িয়ে এমনটা নয় যে তার সব কথাই মেনে নেওয়া হয়েছে, এরকমও অনেক জায়গায় রয়েছে যেখানে ফ্রয়েডকে পুরোপুরিভাবে অস্বীকার করা হচ্ছে। তার কারণ ফ্রয়েড সেক্সুয়াল এনার্জি বা এই যে সেক্সুয়াল স্টেজেস যেগুলোর কথা বলছে সেখানে অনেক মনোবিদ যেমন অ্যালফ্রেড অ্যাডলারের মতন মনোবিদ যারা ফ্রয়েডকে সরাসরি স্বীকার না করে তার থেকে একটু আলাদা করে নিজেদের মতন করে আলাদা সাইকোলজির প্রিন্সিপালস বা আলাদা মতবাদ, আলাদা থিওরি তারা তৈরি করছে এবং ফ্রয়েডের যে মতবাদগুলো রয়েছে সেগুলোকেও অনেকে ক্রিটিসাইজ করছে। তো তবুও ফ্রয়েডের যে মতবাদ, ফ্রয়েডের যে থিওরিটিক্যাল পার্সপেক্টিভ সেটা বর্তমানে থেরাপির জন্য এবং সাইকোলজির বিভিন্ন এরিয়াতে অনেক বেশি প্রাসঙ্গিক এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা সবাই টাইটানিক জাহাজের নাম শুনেছ এবং টাইটানিক নামে একটা সিনেমাও রয়েছে যেখানে একটা বিখ্যাত ঐতিহাসিক লাভ স্টোরি জ্যাক এবং রোজের, সেটা আমরা প্রত্যেকেই জানি কম বেশি। এবং এই যে টাইটানিক জাহাজের কথা বলছি, টাইটানিক জাহাজ পৃথিবীর অন্যতম বৃহৎ জাহাজগুলোর মধ্যে একটি। এবং এটাও আমরা জানি যে এই টাইটানিক জাহাজ তার যাত্রাপথে একটা হিমবাহর সাথে ধাক্কা খেয়ে টাইটানিক জাহাজটা সেখানে ডুবে যায় এবং সেই টাইটানিক জাহাজের মধ্যে থাকা অসংখ্য যাত্রী তাদেরও প্রাণ সেখানে সেই দুর্ঘটনায় চলে যায়। এবং এই যে টাইটানিক জাহাজটি আমরা ওই মুভিতেই দেখতে পাই যে সেটা একটা হিমবাহ বা আইসবার্গ তার সাথে ধাক্কা খেয়ে সেটা সামান্য রকম, সেটা অলমোস্ট প্রায় সেটার থেকে দূরে নিয়ে গিয়েছিল, কিন্তু খুব সামান্য ধাক্কা খাওয়াতে জাহাজটার গতি স্তিমিত হয়ে পড়ে এবং সেটার উল্টে যায় বা একটা দুর্ঘটনার শিকার হয়। তো এই যে হিমবাহর, যেটা আমরা জানি হিমবাহ এমন একটা বিষয় যেটা কিনা জলের উপরে যতটুকু অংশ দেখতে পাওয়া যায় তার আরও অনেক বেশি অংশ জলের নিচে আমরা দেখতে পাই না।
আজকের এই টাইটানিকের গল্প, হিমবাহের গল্প কেন বলছি, কারণ এই গল্পগুলো তোমরা রিলেট করতে পারবে যখন আমরা ফ্রয়েডের মনোসমীক্ষণবাদ বা সাইকো অ্যানালিসিস সম্পর্কে জানব। ফ্রয়েডের মতে যে আমাদের মনটা, আমাদের মনের যতটুকু সচেতন স্তর রয়েছে বা সচেতন দিক রয়েছে, সেইটার থেকে বেশি পরিমাণ রয়েছে আমাদের আনকনসাস দিকটা। অর্থাৎ যদি আমাদের মনটাকে একটা হিমবাহের সাথে তুলনা করা যায়, তার এই অংশটা, এটাকে বলা যেতে পারে কনসাস, আর এই যে অংশটা যেটা জলের তলায় রয়েছে, এই অংশটাকে, এই হিমবাহের এই অংশটাকে আমরা বলতে পারি আনকনসাস। এবং ফ্রয়েডের মতে এই কনসাস মাইন্ডের থেকে আনকনসাস মাইন্ডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কি, আমাদের যত ডিজায়ার থাকে, আমাদের যত ইচ্ছা থাকে, সেগুলো যদি আমরা ফুলফিল না করতে পারি, সেগুলো জমা হতে থাকে আনকনসাস, এই যে লেভেলটা রয়েছে মনের, সেইখানে। এবং সেখান থেকে নানা রকম ত্রুটি, নানা রকম সমস্যা পরবর্তী সময় হতে থাকে। এবং ফ্রয়েডের মতে আমাদের শৈশবকালে, অর্থাৎ যখন আমরা ছোট থাকি, সেই সময় আমাদের মনের গঠন বা আমাদের পার্সোনালিটির গঠন, ব্যক্তিত্বের যে বিকাশ, সেটা প্রায় সম্পূর্ণ হয়ে থাকে। অর্থাৎ আমরা সারা জীবন, অর্থাৎ বাকিটা জীবন আমরা কোন ধরনের ব্যক্তি হিসেবে, কোন ধরনের মানুষ হিসেবে আত্মপ্রকাশ করব বা সমাজের সামনে নিজেদেরকে তুলে ধরব, সেইটার গঠন বা সেইটার বলা যেতে পারে বুনন, সেটা ছোটোবেলায় আমাদের হয়ে যায় অলমোস্ট। এবং সেই সময়কালে যখন এই প্রসেসগুলো চলতে থাকে, যখন আমাদের ব্যক্তিত্বের গঠন চলতে থাকে, তখন আমাদের শৈশবের কোনো ট্রমা, শৈশবের কোনো ব্যাড এক্সপিরিয়েন্স বা অ্যাবিউসিভ বিহেভিয়ার বা আমাদের আশপাশের পরিবেশ, আমাদের পেরেন্টস, আমাদের ফ্যামিলি যেভাবে আমাদের ট্রিট করে, সেই সমস্ত এক্সপিরিয়েন্সেসগুলো আমাদের এই আনকনসাস যে লেভেল রয়েছে, সেই পার্টটাতে এসে জমতে থাকে, সেটা রিপ্রেসড হয়ে যায়। এবং পরবর্তী সময়ে যখন আমরা ম্যাচিওর হই বা অ্যাডোলেসেন্স পিরিয়ডে আসি বা অ্যাডাল্ট পিরিয়ডে আসি, সেগুলো আবার এই আনকনসাস লেভেল থেকে আবার উপরের দিকে উঠে আমাদেরকে নানা রকমভাবে সমস্যায় ফেলতে থাকে, আমাদেরকে ট্রাভেল করতে থাকে। তো এই যে মনোসমীক্ষণবাদ, সাইকো অ্যানালিসিস, এইটার প্রবক্তা সিগমন্ড ফ্রয়েড, এটা তোমরা জেনেই গেছো। এবং এর সময়কাল 1900 সাল থেকে শুরু হয়েছে এবং আজকের এই সময় পর্যন্ত এটা অত্যন্ত প্রাসঙ্গিক। তার কারণ সিগমন্ড ফ্রয়েডের যে চিন্তাধারা, সিগমন্ড ফ্রয়েডের যে থেরাপিউটিক যে প্রসিজার বা থেরাপিউটিক যে প্রিন্সিপালসগুলো, যেমন ফ্রি অ্যাসোসিয়েশন, ড্রিম ইন্টারপ্রিটেশন বা ট্রান্সফারেন্স, সেগুলো আজও প্রাসঙ্গিক, সেগুলো আজও বিভিন্ন ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়। তো সেই কারণে এটা অন্যান্য যে স্কুলস অফ থট তাদের মতন শেষ হয়ে যায়নি, এটা আজও পর্যন্ত বিভিন্ন অ্যাপ্লিকেশন এরিয়াতে কার্যকরী রয়েছে। এবং সিগমন্ড ফ্রয়েডের পাশাপাশি আরও বেশ কিছু মনোসমীক্ষণবাদীদের নাম আমরা জানবো, যেমন অ্যালফ্রেড অ্যাডলার, ক্যারেন হর্নাই, মেলানি ক্লেইন, অ্যানা ফ্রয়েড। অ্যানা ফ্রয়েড হচ্ছে সিগমন্ড ফ্রয়েডের মেয়ে। যাই হোক, তো এখানে মনোসমীক্ষণবাদে প্রধান যে আলোচ্য বিষয়গুলো, সেগুলো আমরা প্রত্যেকটা স্পেসিফিক্যালি একটা একটা করে বিস্তারিতভাবে আলোচনা করব, কারণ এগুলো খুব ভালোভাবে বুঝতে লাগবে, নইলে তোমাদের কাছে ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। এবং শুধুমাত্র পরীক্ষার জন্য নয়, যখন তোমরা সাইকোলজিতে আরও ফার্দার অ্যাপ্রোচ করবে, তো সেই কারণে এই যে মনোসমীক্ষণবাদ বা সাইকোঅ্যানালিসিস যে বেসিস, এবং ফ্রয়েড যে যে জিনিসগুলো আলোচনা করে গেছে, সেগুলো সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ নলেজ যদি না থাকে, তাহলে তোমরা সমস্যায় পড়বে। তো আজকের খুব সংক্ষেপে এই ফ্রয়েডের যে মনোসমীক্ষণবাদ বা সাইকোঅ্যানালিসিস, সেইটাতে কী কী জিনিসগুলো নিয়ে ফ্রয়েড বেশি আলোচনা করেছে, সেইটার সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথম মানব বিকাশের 5টি পর্যায়, বা এটা 5 সাইকোসেক্সুয়াল স্টেজেস অফ হিউম্যান ডেভেলপমেন্ট, যেখানে রয়েছে, অর্থাৎ আমাদের জন্মের পর থেকে আমাদের ম্যাচুরিটি বা আমাদের ডেথ পর্যন্ত বলতে পারি, 5টা পর্যায় বা 5টা স্টেজের মধ্যে আমাদের হিউম্যান বিং আমরা গো থ্রু করি। সেই 5টা পর্যায় বা 5টা স্টেজ হচ্ছে
প্রথমে ওরাল স্টেজ, অ্যানাল স্টেজ, তারপর ফেলিক স্টেজ, তারপর লেটেন্সি স্টেজ, তারপর জেনিটাল স্টেজ। তো এই যে 5টা যে স্টেজ, এখানে তোমরা জানবে এই শব্দটা লিবিডো, অর্থাৎ এটাকে বলা হচ্ছে যে এটা এক ধরনের একটা এনার্জি যেটা শিফট হতে থাকে, এবং ফ্রয়েডের ভাষায় এটা একটা সেক্সুয়াল এনার্জি। এবং এই এনার্জিটা অর্থাৎ যেখান থেকে আমরা একটা প্লেজার পেতে থাকি সেটা শিফট হতে থাকে। যখন ওরাল স্টেজে বলছি, ওরাল স্টেজে অর্থাৎ যখন মুখের মধ্যে এই প্লেজারটা লুকিয়ে থাকে। তোমরা লক্ষ্য করে থাকবে বাচ্চারা যখন খুবই ছোট তখন তারা মুখের মধ্যে এই বুড়ো আঙুলটা দিয়ে বারবার মুখের মধ্যে দিয়ে চুষতে থাকে এবং গালে হাত দিতে থাকে, এবং বড়রা যারা আশেপাশে থাকে তারা সেই হাতটা সরিয়ে নেওয়ার চেষ্টা করে। তো ফ্রিকুয়েন্টলি তারা এই কাজটা করতে থাকে, অর্থাৎ সেইখানেই এই মুখের মধ্যেই প্রথমে এই যে সেক্সুয়াল প্লেজারটা সেটা শিফটেড হয়, এবং তারপরে এটা শিফট হয় অ্যানাল স্টেজে। অর্থাৎ অ্যানাল যে এরিয়া আমাদের রয়েছে যেখানে আমাদের বল মুভমেন্ট হয়, এবং অর্থাৎ যখন আমরা একটা সময় পরে আমরা পটি করি, তো সেইখানে আমাদের এই যে এনার্জিটা শিফট হয়ে যায়, এবং তারপরে এটা আমাদের চলে আসে ফেলিক স্টেজে, যেখানে 2 ধরনের কমপ্লেক্স তৈরি হয়। সেখানে কি হয় যে ছেলেদের তাদের মায়েদের প্রতি একটা সম্পর্ক, এবং মেয়েদের তাদের বাবাদের প্রতি একটা সম্পর্ক তৈরি হয়। সেটা এমন যে, এবং এটার একটা গ্রিক ড্রামা রয়েছে, সেইটার থেকে এখানে যে শব্দগুলো, সেই শব্দগুলো এসছে, টার্মগুলো, সেগুলো এরকম। একটা হচ্ছে ইডিপাস কমপ্লেক্স, আর একটা হচ্ছে ইলেকট্রা কমপ্লেক্স। এগুলো এখন লিখছি না, এগুলো পরে পার্টিকুলারলি এই যে 5 সেক্সুয়াল স্টেজেস অফ ডেভেলপমেন্ট এইটার উপরই ভিডিও তৈরি করবো, তখন এটার সম্পর্কে এগুলো সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। তো ইডিপাস কমপ্লেক্স হচ্ছে যে মায়ের প্রতি তা ছেলেদের একটা আকর্ষণ তৈরি হয়, এবং সেখানে তাদের বাবার প্রতি একটা অনীহা বা একটা আক্রোশ বা একটা অপোজিশন সেটা তৈরি হয়। অন্যদিকে ঠিক উল্টোটা মেয়েদের ক্ষেত্রে হয়, মেয়েদের বাবার প্রতি একটা আকর্ষণ তৈরি হয়, এবং একটা আকর্ষণ বলতে একটা টান তৈরি হয়, একটা সম্পর্কটা বেশি ভালো সেই রকমভাবে বলা যেতে পারে, সেটা তৈরি হয়। এবং এটার পরে ফেলিক স্টেজের পরে আসে লেটেন্সি স্টেজ, যেখানে এই যে এনার্জিটা সেইটা একটা অন্ধকারে নিমজ্জিত হয় একরকম, যেখানে দেখতে পাওয়া যাবে যে সেই রকম কোনো স্পেসিফিক আউটকাম দেখতে পাওয়া যায় না, অর্থাৎ একটা সুপ্ত অবস্থায় চলে যায়। তারপরে জেনিটাল স্টেজে চলে আসে যখন আমরা ম্যাচিউর হয়ে যাই, তো প্রত্যেকের যে সেক্সুয়াল অর্গান সেইটার অনেক বেশি অ্যাক্টিভ হয়, সেটা অনেক বেশি কার্যকরী হয়। তো এটা গেল 5টা পর্যায়, 5টা স্টেজেস। এছাড়া পরে বলেছে যে স্ট্রাকচার অফ পার্সোনালিটি, যে আমাদের মন সেখানে 3টে পার্ট আছে, 3টে অ্যাসপেক্ট দিয়ে আমাদের পার্সোনালিটিটা তৈরি। সেটা হচ্ছে ইড, ইগো এবং সুপার ইগো। এই ইড হচ্ছে যে কিনা সবসময় প্লেজার সিক করবে, অর্থাৎ তার শুধুমাত্র সুখের অনুভূতিটাই দরকার। যে কোনো উপায়ে এই যে নিডটা তৈরি হবে সেই নিডটা ফুলফিল করতে পারলেই ইডটা খুশি হয়ে যাবে। অর্থাৎ মনের এমন একটা অ্যাসপেক্ট আছে, দেখবে তোমরা কোনো কিছু যেগুলো ভালোবাসো, কোনো কিছু খেতে ভালোবাসো বা কোনো ড্রেস ভালোবাসো, সেগুলোর জন্য যখন একটা ক্রেভিং তৈরি হয় সেই মুহূর্তেই সেইটা যাতে মিটিয়ে যায়, সেই নিডটা বা সেই একটা প্লেজারটা যাতে সেই মুহূর্তেই পাওয়া যায়, সেটার জন্য আমরা ছটপট করতে থাকি। হ্যাঁ, আমাদের মনটা সারাক্ষণ আনচান করতে থাকে। তো এই যে অ্যাসপেক্টটার কথা সেটা ইড, এবং তারপরে আরেকটা রয়েছে ইগো। ইগো বলার আগে সুপার ইগো সম্পর্কে বলি। সুপার ইগো হচ্ছে আমাদের মনের এমন একটা অ্যাসপেক্ট যারা কিনা আমাদের আশেপাশে যে সমস্ত নিয়ম নীতি রয়েছে, সামাজিক নিয়ম রয়েছে, লজ রয়েছে, সেগুলো আমাদের পার্সোনালিটির যে অ্যাসপেক্টের মধ্যে এনকোডেড রয়েছে। অর্থাৎ এখানে যে এথিক্যাল সাইডটা, আমাদের মনের যে এথিক্যাল সাইডটা, সেইটা হচ্ছে সুপার ইগো, যে কিনা ভালো কোনটা, হ্যাঁ, সেই ভালো মন্দের বিচারটা করবে, যে এইটা করা উচিত, এটা করা উচিত না, এই বিষয়টা সম্পর্কে এই সুপার ইগো আমাদেরকে বলতে থাকে, অর্থাৎ জাস্টিফাই করার যে জায়গাটা। তারপরে আসছে ইগো। ইগো আর কিছু না, ইগো এমন একটা অ্যাসপেক্ট যে কিনা এই যে ইড বা আইডি এবং সুপার ইগোর মধ্যে একটা ব্যালেন্স তৈরি করে রিয়ালিটিতে কোনটা পসিবল, কোনটা ম্যানেজেবল, সেইটা করার চেষ্টা করে। অর্থাৎ ইগো, আইডি এবং সুপার ইগোর মধ্যে ব্যালেন্স আউট করার চেষ্টা করে। এরপরে ডিফেন্স মেকানিজমের সম্পর্কে বলেছেন। ডিফেন্স মেকানিজম আমাদেরই
আনকনসিয়াস মাইন্ডেরই একটা একটা করে বলা যেতে পারে একরকম প্রসেস, যেখানে আমাদের ইগোটাকে ডিফেন্স করা, আমরা আমাদের ইগোটাকে ডিফেন্ড করি যে কোনোভাবে। হতে পারে সেটা রিপ্রেশনের মধ্য দিয়ে, সাবলিমেশনের মধ্য দিয়ে, বা আইডেন্টিফিকেশনের মধ্য দিয়ে। এরকম বিভিন্ন ডিফেন্স মেকানিজম রয়েছে, এটার উপরেও আলাদা ভিডিও তৈরি করব। এর একটা উদাহরণ দিয়ে দিই। যখন ধরো তোমাদের অনেকের ক্ষেত্রে এটা দেখবে যে তাকে সে ধরো কিছু ভুল করলো, তাকে যখন কেউ বকাঝকা করলো, তখন সে একদম দুম করে হঠাৎ করেই তার মধ্যে একটা বাচ্চামি স্বভাব ফুটে ওঠে, সে বাচ্চাদের মতনই বিহেভ করতে থাকে। তো সেটা কি হয়, তো তার মধ্যে সে একটা অ্যাডাল্ট হয়েও, একটা বয়স্ক কেউ হয়েও সে আবার পুনরায় বাচ্চাদের মতন বিহেভ করতে থাকে। হ্যাঁ, সেটা হচ্ছে সে রিপ্রেশন যে ডিফেন্স মেকানিজমটা সেটা ইউজ করে এখানে। এছাড়া বিভিন্ন থেরাপিউটিক এরিয়াতে যেগুলো বিভিন্ন প্রিন্সিপাল বা বিভিন্ন মেথড ইউজ করা হয়, সেগুলোরও কথা ফ্রয়েড উল্লেখ করেছে, যেখানে ফ্রি অ্যাসোসিয়েশন রয়েছে, ড্রিম অ্যানালিসিস রয়েছে, এছাড়া ট্রান্সপারেন্স রয়েছে। ফ্রি অ্যাসোসিয়েশন হচ্ছে যখন কোনো পেশেন্ট সে যে কোনো রকম সাহায্য ছাড়া তার মনে যেমনটা আসে ঠিক সেভাবেই সে বলতে থাকে, সেটা হচ্ছে ফ্রি অ্যাসোসিয়েশন। অর্থাৎ কোনো ওয়ার্ড তাকে দেওয়া হলো এবং সেই ওয়ার্ড শুনে তার মনে ফর দ্য ফার্স্ট টাইম যে কথাটা বা যে ভাবমূর্তিটা আসছে সেইটাই সে যখন প্রকাশ করছে, সেটাই হচ্ছে ফ্রি অ্যাসোসিয়েশন। ড্রিম অ্যানালিসিস, পেশেন্টের যে ধরনের ড্রিমগুলো দেখে থাকে বা এমনি সাধারণ মানুষ যে ধরনের ড্রিম দেখে থাকে, সেই ড্রিম সম্পর্কে একটা তাৎপর্য খুঁজে পাওয়াটা হচ্ছে ড্রিম অ্যানালিসিস। তোমরা দেখবে কেউ কেউ আমরা মাঝে মাঝে এরকম স্বপ্ন দেখে থাকি যে উপর থেকে পড়ছি, কোনো উঁচু জায়গার থেকে হঠাৎ করে নিচে পড়ে যাচ্ছি। তো এইটা কি, এটা আমাদেরকে জানায় যে আমরা একটা মানে রিয়েল লাইফে কোনো একটা বিপদের মধ্যে রয়েছি এবং আমাদের একটা আমাদের অ্যাচিভমেন্ট হচ্ছে না, আমাদের গ্রো হচ্ছে না, আমরা ডাউনফলের দিকে যাচ্ছি, অর্থাৎ আমরা ফেল হচ্ছি বারবার। তো সেই কারণে এই ধরনের ড্রিম আসছে। হ্যাঁ, আবার ট্রান্সপারেন্স হচ্ছে এইটা একটা বিশেষ দিক থেরাপিতে, যেখানে যখন পেশেন্ট থেরাপিস্ট যে রয়েছে তার উপরে তার কোনো অর্থাৎ পেশেন্টের কোনো মা বা বাবা সেইটা হিসেবে দেখতে থাকে থেরাপিস্টকে, এবং সেইভাবে থেরাপিস্টের সাথে আচরণ করতে থাকে। অর্থাৎ ধরো পেশেন্টের মধ্যে তার মায়ের প্রতি বা কোনো পার্টিকুলার ইম্পর্টেন্ট তার লাইফে কোনো ইম্পর্টেন্ট ব্যক্তি, তার নিয়ে কোনো সমস্যা রয়েছে, তো সেই সমস্যাটা থেরাপিস্টের ওপরেই সেই সমস্যার একটা রিফ্লেকশন হতে থাকে। অর্থাৎ সে থেরাপিস্টকে তার সেই পার্টিকুলার ইম্পর্টেন্ট ব্যক্তি মনে করে সেই থেরাপিস্টের ওপরেই সেই সমস্যাটা বা সেই রাগটা বা সেই ক্ষোভটা বা সেই লুকিয়ে থাকা যে ইমোশনাল রিয়াকশনটা সেইটা তার উপরেই দিতে থাকে। তো এটা গেল ট্রান্সফারেন্স। তো এইভাবে ফ্রয়েড সাইকোলজিতে সাইকো অ্যানালিসিস এই যে স্কুল অফ থটটা এটা এস্টাবলিশ করেছেন, এবং সাইকোলজির এরিয়াতে ফ্রয়েডের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এবং ফ্রয়েডের আজকের সময় দাঁড়িয়ে এমনটা নয় যে তার সব কথাই মেনে নেওয়া হয়েছে, এরকমও অনেক জায়গায় রয়েছে যেখানে ফ্রয়েডকে পুরোপুরিভাবে অস্বীকার করা হচ্ছে। তার কারণ ফ্রয়েড সেক্সুয়াল এনার্জি বা এই যে সেক্সুয়াল স্টেজেস যেগুলোর কথা বলছে, সেখানে অনেক মনোবিদ যেমন অ্যালফ্রেড অ্যাডলারের মতন মনোবিদ, যারা ফ্রয়েডকে সরাসরি স্বীকার না করে তার থেকে একটু আলাদা করে নিজেদের মতন করে আলাদা সাইকোলজির প্রিন্সিপালস বা আলাদা মতবাদ, আলাদা থিওরি তারা তৈরি করছে। এবং ফ্রয়েডের যে মতবাদগুলো রয়েছে সেগুলোকেও অনেকে ক্রিটিসাইজ করছে। তবুও ফ্রয়েডের যে মতবাদ, ফ্রয়েডের যে থিওরিটিক্যাল পার্সপেক্টিভ, সেটা বর্তমানে থেরাপির জন্য এবং সাইকোলজির বিভিন্ন এরিয়াতে অনেক বেশি প্রাসঙ্গিক এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ। পরবর্তী যে স্কুল অফ থটটা নিয়ে আলোচনা করব সেটি হলো জেস্টালিজম বা সমগ্রতাবাদ। এই জেস্টালিজম, এই কথাটা এসছে জেস্টাল্ট। এই জেস্টাল্ট কথাটা জার্মান শব্দ এবং এটার অর্থ কাঠামো, অর্থাৎ ফ্রেমওয়ার্ক বা সংগঠন। এবং জার্মান প্রধান তিনজন মনোবিদ ম্যাক্স ওয়ার্দিমার, কার্ট কোফকা এবং উলফগ্যাং কোহলার, এই তিনজন মনোবিদ এই যে স্কুল অফ থট বা এই যে থিওরিটিক্যাল পার্সপেক্টিভ সেইটার জন্মদাতা বলা যেতে পারে। অর্থাৎ এই তিনজনের সম্মিলিত কন্ট্রিবিউশন দ্বারাই এই সমগ্রতাবাদ বা জেস্টালিজমের জন্ম হয়। তো এই যে জেস্টালিজম, এটার মূল মতবাদ বা এদের মূল যে চিন্তাভাবনা সেইটা
এমনটা যে আমরা যেভাবে পারসিভ করি, আমাদের পারসেপশনটা যেরকম, অর্থাৎ আমাদের প্রত্যক্ষ, এই যে প্রত্যক্ষের যে যেভাবে আমরা কোনো কিছু প্রত্যক্ষ করছি, সেইটা আমরা শুধুমাত্র পার্টিকুলারলি একটা বিশেষ কিছু দেখে কিন্তু প্রত্যক্ষ করি না। আমাদের টেন্ডেন্সি একটা, অর্থাৎ আমাদের মনের, হিউম্যান মাইন্ডের এরকম টেন্ডেন্সি যে আমরা সবটা সবসময় সার্বিকভাবে, অর্থাৎ সবটা নিয়েই আমরা প্রত্যক্ষ করি, আমরা সবটা মিলিয়ে বোঝার চেষ্টা করি। যেমন তোমরা দুর্গাপুজোর সময় লাইটিং দেখো, বা যে কোনো মেলাতে গিয়ে লাইটিং দেখো, সেই লাইটিংয়ের ক্ষেত্রে দেখবে যে ছোট ছোট যে লাইট, হ্যাঁ, একটা যে লাইটিংয়ের যে বোর্ড থাকে সেখানে ছোট ছোট লাইট এরকম করে কোনো একটা পার্টিকুলার শেপ, কোনো একটা হয়তো পাখির মতন, পাখির একটা শেপে দেওয়া আছে, বা কোনো একটা মূর্তি দেওয়া রয়েছে, কোনো একটা ঠাকুরের মূর্তি। তো সেক্ষেত্রে কী হয় যে ঠাকুরটা বা সেই পাখিটা বা যে কোনো চিত্র, যে কোনো মূর্তি, যে কোনো ছবি, তার আউটলাইন ধরে ছোট ছোট বাল্ব, যেটাকে বলা হয় টুনি বাল্ব, সেই টুনি বাল্বগুলো সেই আউটলাইন ধরে গেঁথে গেঁথে দেওয়া থাকে, এবং সেই লাইটগুলো খুব ভালো করে তোমরা যদি লক্ষ্য করে দেখবে যে সেই লাইটগুলো একটার পর একটা জ্বলতে থাকে। অর্থাৎ এমন একরকমভাবে সেগুলো সেট করা থাকে যে ধরো 1000টা লাইট রয়েছে এখানে, সব পুরো যে চিত্রটা রয়েছে বা মূর্তিটা রয়েছে তার আউটলাইন ধরে এরকম 1000টা ছোট ছোট বাল্ব সেখানে ইনস্টল করা রয়েছে। এখন দেখা গেল 1 নম্বর থেকে 10 নম্বর বাল্ব, যেমনটা আমি দেখাচ্ছি, ধরো এরকম রয়েছে, এটা একটা চিত্র রয়েছে, এটা একটা চিত্র রয়েছে। এই যে চিত্রটা, এই প্রথম বাল্বটা, ধরো এটা 1 নম্বর বাল্ব, এই প্রথম বাল্বটা জ্বলার ঠিক কিছুক্ষণ পরে এই বাল্বটা জ্বলবে, আবার এই বাল্বটা, এই দ্বিতীয় বাল্বটা জ্বলার ঠিক কিছুক্ষণ পরে এই তৃতীয় বাল্বটা জ্বলবে, 3 নম্বর বাল্বটা। এভাবে এই যে প্রত্যেকটা বাল্বের জ্বলে ওঠার যে ব্যবধানটা, সেটাও সেই সময়টা অত্যন্ত সূক্ষ্ম, এবং সেই সূক্ষ্ম সময়টা আমাদের চোখে ধরা পড়ে না, এবং দেখা যায় যে এটা এভাবে আমরা পারসিভ করি যে এই পুরো যে চিত্রটার এই অংশটা সেটা একসাথেই জ্বলছে। আমরা প্রত্যেকটা বাল্বকে আলাদা আলাদাভাবে জ্বলতে দেখি না। এই বাল্বগুলো এমনভাবে প্রত্যেকটার মধ্যে এমন ব্যবধানে, এমন সময়ের ব্যবধানে গ্যাপে গ্যাপে এটা জ্বলতে থাকে, এটা আমরা আলাদাভাবে দেখি না যেটা আলাদা আলাদাভাবে জ্বলছে। আমরা এভাবে দেখি যে পুরো জিনিসটা একবারে লাইটটা জ্বলছে। তো এই যে জিনিসটা, এই যে লাইটিংয়ের ক্ষেত্রে যেটা তোমরা দেখো, এক্ষেত্রে কিন্তু এই জেস্টালিজম, এদেরই সূত্র, এদেরই যে পারসেপচুয়াল যে লস, সেটা তোমরা পরে আরও জানবে, আলোচনা করবে এখানে। তো সেই পারসেপচুয়াল লসকে কিন্তু কাজে লাগিয়ে এটা করা হয়েছে। তো জেস্টালিজমের মূল মতবাদ হচ্ছে যে দ্য হোল ইজ গ্রেটার দ্যান সাম অফ ইটস পার্টস, অর্থাৎ কোনো কিছুকে আমরা যখন প্রত্যক্ষ করি, আমাদের যে মনের দেখার যে প্রবণতাটা, টেন্ডেন্সিটা, সবসময় আমরা কি সমগ্রভাবে দেখি, সবটা নিয়ে দেখি, না কি আংশিকভাবে দেখি। তো এটা গেল জেস্টালিজমের সম্পর্কে। এবং এটার যে সময়কাল, এটা 1910 থেকে 1940, অর্থাৎ এর আগে দেখেছি আমরা প্রথমে এসেছে স্ট্রাকচারালিজম, তারপর ফাংশনালিজম, তারপরে মনোসমীক্ষণবাদ বা সিগমন্ড ফ্রয়েডের সাইকোঅ্যানালিসিস, এবং তারপরে এই যে জেস্টালিজমের যে ধারাটা সেটা আসতে থাকে। তো আচরণবাদ বা বিহেভিয়ারিজম, এই যে বিহেভিয়ারিজম, এটা আমরা এর আগে যে সমস্ত স্কুল অফ থট বা থিওরিটিক্যাল পার্সপেক্টিভ দেখেছি, সেখানে দেখেছি কেউ কেউ আলোচনা করছে যে মনের সংগঠন বা মনের যে উপাদানগুলো, সেগুলো কি সেইটা জানাটাই মনোবিদ্যার মূল বিষয় হওয়া উচিত। আবার কেউ বলছে যে আনকনসিয়াস মাইন্ডে আমাদের যা কিছু কনফ্লিক্ট তৈরি হয়, বা যে সমস্ত আমাদের ব্যাড ইভেন্টস আমাদের উপরে একটা বাজে একটা প্রভাব রেখে যায়, তো সেইটা নিয়ে আলোচনা এতদিন হচ্ছে। বিহেভিয়ারিজম একটা সময় যখন এটার উত্থান হয়, তখন থেকে এইটার ফোকাস শিফট হয়েছে এভাবে যে আমরা পরিবেশের যে সমস্ত স্টিমুলাস রয়েছে, যে সমস্ত উদ্দীপক রয়েছে, তারা যখন আমাদের সংস্পর্শে আসছে বা আমরা তাদের সংস্পর্শে যাচ্ছি, আমাদের মধ্যে যে ধরনের রেসপন্সেসগুলো তৈরি হচ্ছে বা যে ধরনের প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, সেইটার বেসিসে আমাদের মনোবিদ্যাটা আলোচনা করা উচিত। অর্থাৎ আচরণবাদীদের মতে আমাদের বিহেভিয়ার যেগুলো অবজারভেবল এবং যেগুলো মেজারেবল, যা কিছু আমরা পরিমাপ করতে পারি এবং যেটা দেখতে পারি, সেইটাই একমাত্র আমাদের মনোবিদ্যার আলোচ্য বিষয় হওয়া উচিত। কারণ আনকনসিয়াস মাইন্ডে কি আছে না আছে সেটা আমরা কেউই দেখতে পাচ্ছি না, কেউই জানতে পারছি না, এবং সেটা কোনো রকমভাবে টেস্ট করাও যাবে না। তো এটা মনোবিদ্যা, যদি আমরা বলছি যে মনোবিজ্ঞান, অর্থাৎ এটা একটা সায়েন্টিফিক ওয়েতে আমরা এটাকে আলোচনা করতে চাইছি, ডিল করতে চাইছি, তাহলে এমন কিছু যেটা আমরা দেখতে পাবো না, তো সেটা কিভাবে আমরা এর মধ্যে আলোচনা করতে পারি। তাই যখন আমরা মনোবিদ্যাকে সায়েন্স, সোশ্যাল সায়েন্স এবং ন্যাচারাল সায়েন্সের মতন এটাকে দাবি করছি, তখন অবশ্যই আমরা সেই ধরনের জিনিসগুলোকে এটার আলোচনার বিষয়বস্তু আমাদের করা উচিত, যেটা আমরা পর্যবেক্ষণ করতে পারবো এবং পরিমাপও করতে পারবো।
তো আচরণবাদীদের মতামত এটা ছিল। তো সেই কারণে আগের যে সমস্ত থিওরিটিক্যাল পারসেপ্ট এসছে, তো সেই পার্সপেক্টিভের গুলোর থেকে আচরণবাদ বা বিহেভিয়ারিজম একটু ভিন্ন ভিন্ন কথাবার্তা বলছে। এবং এই আচরণবাদের জন্মদাতা হচ্ছে বা ফাউন্ডার বলা যেতে পারে জন ওয়াটসন। এবং এই জন ওয়াটসন রাশিয়ান ফিজিসিস্ট প্যাভলভ তার দ্বারা অনুপ্রাণিত হয়ে এই আচরণবাদের সৃষ্টি করেন। এবং আইভান প্যাভলভ আমাদের বিজ্ঞানের জগতে বিশেষভাবে তোমরা জানবে যে তার দ্বারা যে একটি এক্সপেরিমেন্ট হয়েছিল সেটা আমাদের সাইকোলজিতে এবং সর্বোপরি বিজ্ঞানের জগতে একটা বিশেষ একটা এক্সপেরিমেন্ট। সেটা হচ্ছে যে কুকুর নিয়ে তিনি একটা এক্সপেরিমেন্ট করেছিলেন, যে কুকুরের যখন তিনি কুকুরকে খেতে দিতে যেতেন, তো সেখানে যখনই খাবার তার সামনে আনা হতো তখন সেই কুকুরটার লালাকরণ হতো। তো খাবার দেখে লালাকরণ হওয়াটা এটা স্বাভাবিক। তো তারপরে তিনি কি করেন, ধীরে ধীরে খাবারের সাথে সাথে ঘন্টা বাজাতে থাকেন। তো সেই ঘন্টা বাজানোর সাথে সাথে সেইটা কিছুদিন খাবার দেওয়ার সাথে সাথে তিনি ঘন্টা বাজাতেন, যেই খাবার দিতেন তারপরেই ঘন্টা বাজাতেন। তো এইভাবে কিছুদিন যাওয়ার পরে তিনি দেখলেন যে খাবার না দেওয়াতেই, খাবার না দিয়েও শুধুমাত্র ঘন্টার আওয়াজে কুকুরটার লালাকরণ হচ্ছে। তো এই যে বিষয়টা সেটা বলা হচ্ছে অনুবর্তন, বা এটাকে বলা হয় ক্লাসিক্যাল কন্ডিশনিং। তো এইটার যে আবিষ্কার হয়েছিল সেটা আইভান প্যাভলভ তার দ্বারাই এটা বিজ্ঞানের জগতে আসে। এবং জন ওয়াটসন তার দ্বারা ভীষণভাবে অনুপ্রাণিত হয়। এছাড়াও আচরণবাদীদের মধ্যে বিএফ স্কিনারের নাম অত্যন্ত উল্লেখযোগ্য। তো এবং মনোবিজ্ঞানের আচরণবাদ এটার অ্যাপ্লিকেশানে অনেক আমরা থেরাপির ক্ষেত্রে দেখতে পাবো, যেমন সিবিটি রয়েছে, আরইবিটি রয়েছে, সেগুলোর ক্ষেত্রেও এটার যে প্রিন্সিপালগুলো ভীষণ উল্লেখযোগ্য। এবং এটার সময়কাল 1913 থেকে 1950 পর্যন্ত। মানবতাবাদী বা হিউম্যানিস্টিক সাইকোলজিকে আমরা মনোবিদ্যার জগতে থার্ড ফোর্স অফ সাইকোলজি হিসেবে চিনি। তার কারণ এর আগে যে সমস্ত সম্প্রদায় বা যে সমস্ত থিওরিটিক্যাল পার্সপেক্টিভ ছিল, তাদের ধারণা যে তাদের মধ্যে কেউ কেউ মনের গঠন, কেউ মনের অবচেতন যে অংশ, বা কেউ কেউ আমরা যেভাবে উদ্দীপকের দ্বারা উত্তেজিত হয়ে রেসপন্ড করি, প্রতিক্রিয়া করি, সেইটাই আমাদের মনোবিদ্যার আলোচ্য বিষয়। কিন্তু কখনো এর আগে আমাদের ইচ্ছা শক্তি বা আমাদের মধ্যে যে একটা চালিকা শক্তি বা আমাদের মধ্যে যে সম্ভাবনা আছে, ইনার পোটেনশিয়াল রয়েছে, সেইটা নিয়ে কেউ কখনো কথা বলেনি। যে আমাদের যে ফ্রি উইল কোনো কিছু বদলানোর জন্য, বা আমাদের জীবনটাকে আমাদের নিজেদের মতন করে একটা নতুন আকার দিতে পারার যে চেষ্টা, নিজেদের লাইফটাকে একটা নতুন রাস্তায় নিয়ে যাওয়ার যে চেষ্টা, সেইটা আমাদের একদম নিজস্ব ইচ্ছা শক্তি এবং আমাদের যে ইনার পোটেনশিয়াল, সেইটার দ্বারাই সম্ভব হয়। এবং এই বিষয়টার উপরে জোর দিয়ে তৈরি হয় মানবতাবাদ বা হিউম্যানিস্টিক সাইকোলজি। কার্ল রজার্স এবং অ্যাব্রাহাম মাসলো অন্যতম দুজন বিশিষ্ট মনোবিদ যারা এই মানবতাবাদ বা হিউম্যানিস্টিক সাইকোলজির ফাউন্ডার। তাদের মতে যে আমাদের মধ্যে যে ইচ্ছা শক্তি রয়েছে, সেইটা যদি আমরা বুঝি, হ্যাঁ, আমাদের আর অন্য কোনো কিছুর দরকার হবে না। এবং সেই ইচ্ছা শক্তিটাকেই আমাদের নিজেদের জীবনের উপরে অ্যাপ্লাই করতে পারি, এবং নিজেদের জীবনের যে গঠন সেইটা আমরা সঠিকভাবে করতে পারবো। এবং আমাদের কোন পথে যেতে হবে, আমাদের আচরণগুলো, সেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এই মানবতাবাদের সময়কালটা 1950 থেকে 1970-এর মধ্যে সীমাবদ্ধ ছিল। আজকের সময়েও এটা অনেকখানি প্রাসঙ্গিক, তার কারণ বিভিন্ন থেরাপিতে এই কার্ল রজার্সের হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। সেখানে আনকন্ডিশনাল লাভ বা পজিটিভ রিগার্ড, এই ধরনের কথাগুলো এখানে তোমরা দেখবে। যেখানে যখন কোনো পেশেন্ট থেরাপিস্টের কাছে আসছে, থেরাপিস্ট খুব বেশি কিছু না করে জাস্ট তাকে মোটিভেট করছে, এভাবে মোটিভেট করছে যাতে করে পেশেন্ট তার নিজের সমস্যাগুলো নিজে আইডেন্টিফাই করতে পারে এবং নিজেই সেই জায়গাটাকে কারেক্ট করার চেষ্টা করতে পারে, সংশোধন করার চেষ্টা করতে পারে। তো এখানে জাস্ট তার থেরাপিস্ট পেশেন্টের প্রতি বা তার যে সাবজেক্ট রয়েছে বা ক্লায়েন্ট, আমরা এখানে বলবো ক্লায়েন্টের প্রতি একটা এমপ্যাথি দেখিয়ে কাজটা অনেকটা ইজিয়ার হয়ে যাচ্ছে। তো থেরাপিউটিক অ্যাপ্রোচের ক্ষেত্রেও এই হিউম্যানিস্টিক প্রিন্সিপালগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। জ্ঞানমূলক দৃষ্টিভঙ্গি বা কগনিটিভ পার্সপেক্টিভ অফ সাইকোলজি, যেটি আলরিক নেইজারের দ্বারা প্রতিষ্ঠিত হয়, এবং এটা সময়কাল 1970 থেকে আজকের সময় পর্যন্ত এটা প্রচলিত রয়েছে।
অর্থাৎ এটার চিন্তাধারা এবং এটার যে প্রিন্সিপালস সেগুলো বর্তমান দিনেও বিভিন্ন থেরাপি বা বিভিন্ন আরও অন্যান্য অ্যাপ্লিকেশন এরিয়াতে সেগুলো কার্যকরী রয়েছে। তো জ্ঞানমূলক দৃষ্টিভঙ্গি বা কগনিটিভ পার্সপেক্টিভের মূল কথা যে মনটা আমাদের কম্পিউটারের মতন। কম্পিউটারে যেরকম আমরা ডেটা এন্ট্রি করি, কোনো কিছু তোমরা দেখবে যে কম্পিউটারে ইনপুট করতে হয়, সেখানে ইনপুট ডিভাইসেস কিছু রয়েছে, কিবোর্ড রয়েছে, মাউস রয়েছে, হ্যাঁ। তো সেখানে আমরা ইনপুট করি কিছু জিনিস এবং তারপর সেটার আউটপুট কিছু একটা রেজাল্ট আসে, এবং ইনপুট আর আউটপুটের মাঝখানে স্টোরেজ সিস্টেম একটা রয়েছে, অর্থাৎ কম্পিউটারের মেমোরি রয়েছে, সেখানে আমরা যেটা ইনপুট করছি সেটা সেখানে সংরক্ষণ হয় বা কিছুক্ষণের জন্য বা যেটা দরকার হয় সেটা স্থায়ীভাবে জমা হয় সেখানে, তারপরে আমাদের প্রয়োজন মতো সেটার আউটপুট আমরা দেখতে পাই। এই জ্ঞানমূলক দৃষ্টিভঙ্গির অনুযায়ী আমাদের মনটাও পরিবেশ থেকে বিভিন্ন তথ্য, বিভিন্ন ডেটা কালেক্ট করছে অবিরত। আমাদের যে 5 সেন্সেস রয়েছে, হ্যাঁ, অর্থাৎ যে পঞ্চ ইন্দ্রিয়, চোখ, কান, ত্বক, জিহ্বা, তো 5 সেন্সেসের এই যে এগুলো 5 সেন্সেসের থেকে আমরা সবসময়ের জন্য, আমরা যতক্ষণ সজাগ রয়েছি আমরা তথ্য কালেক্ট করছি, আশেপাশে যা কিছু শুনছি, যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, তো সেগুলো থেকে এই যে ডেটা কালেক্ট হচ্ছে আমাদের, এবং সেই ডেটাটা একটা ভাস্ট অ্যামাউন্ট একটা ডেটা, এবং সেই ডেটাগুলো আমাদের মন তার যে বিভিন্ন প্রক্রিয়া রয়েছে, যেমন স্মৃতি রয়েছে অর্থাৎ মেমোরি, এবং পারসেপশান, এবং আরও অন্যান্য যে যেমন চিন্তা রয়েছে, তারপর প্রবলেম সলভিং যে অ্যাপ্রোচ রয়েছে, এরকম বিভিন্ন যে কগনিশনগুলো, সেগুলোর দ্বারা সেই ডেটাগুলোকে প্রসেস করছে, সেটাই হচ্ছে প্রক্রিয়াকরণ। প্রসেস করার পর সেই ডেটাটাকে এমন একটা রকম জায়গায় বা এমন একটা স্টেটে রূপান্তর করছে যাতে করে সেইটা আমাদের মধ্যে সঞ্চিত হতে পারে, আমাদের মস্তিষ্কে সেটা সঞ্চিত হতে পারে, জমা হতে পারে। যেমন আমরা পরিবেশের মধ্যে থেকে দেখতে পাচ্ছি গাছপালা রয়েছে, তারপর বিভিন্ন জীবজন্তু রয়েছে, হ্যাঁ, আর তারপর অজৈব কিছু উপাদান রয়েছে, যেমন আকাশ, বাতাস, যেগুলোর প্রাণ নেই, মানে জীবেদের যেমন প্রাণ রয়েছে তারা উত্তেজনায় সাড়া দেয়, হ্যাঁ, তো সেই রকম এমন উপাদান রয়েছে যারা কথাবার্তা বলে না, যারা অন্যান্য জীবেদের মতন, জীবেদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে বা যে ধর্মগুলো রয়েছে সেগুলো তাদের নেই, যেগুলো নির্জীব বলা যেতে পারে, হ্যাঁ। তো আমরা কিন্তু সবকে একই রকমভাবে দেখছি না। আমরা এটা জানি যে জীবিত জিনিস কোনটা আর নির্জীব জিনিস কোনটা, তো এই দুটোর মধ্যে যে পার্থক্য করতে পারছি তা সেটা কিভাবে করতে পারছি, সেটার জন্য আমরা সব ধরনের, আমরা নির্জীব এবং জৈব যেগুলোর প্রাণ রয়েছে সব ধরনের বিভিন্ন যে উপাদান দেখছি বা বিভিন্ন যে উদাহরণ দেখছি, সেই সব কিছুর তথ্য কিন্তু আমরা সংগ্রহ করছি, এবং আমরা দুটো ক্যাটাগরি তৈরি করেছি আমাদের মনের মধ্যে। এই সব কিছুর উপাদানের যে তথ্য, সেগুলোর তথ্যগুলো আসার পরে আমাদের মধ্যে যে প্রসেস হয়েছে সেটা ভাবে যে এটাকে দুটো ক্যাটাগরি করে দেওয়া হয়েছে, যে আমরা বুঝতে পারছি একদিকে রয়েছে জীব আর একদিকে নির্জীব। এই যে দুটো ক্যাটাগরি, এইটা কিন্তু আমাদের এই প্রক্রিয়াকরণ এবং সেটাকে রূপান্তরকরণ এই প্রসেসের মধ্যে হচ্ছে বা এই প্রসিজারের মধ্যে হচ্ছে, এবং সেটা আমাদের মন কিন্তু করছে। এবং দেখা যাচ্ছে তাহলে কি, যে পরিবেশের সাথে এই যে ক্রিয়া প্রতিক্রিয়া, পরিবেশের সাথে ইন্টারাক্ট করে তবেই কিন্তু আমাদের মনের মধ্যে এই গঠনটা হচ্ছে বা এই চিত্রটা তৈরি হচ্ছে যে জীব একটা ক্যাটাগরি এবং নির্জীব একটা ক্যাটাগরি, হ্যাঁ। তো এভাবেই আমরা এই যে কগনিটিভ সাইকোলজিতে জিনিসগুলো আলোচনা করে থাকি, যে কীভাবে আমাদের মন পরিবেশের থেকে এভাবে হাজার হাজার তথ্য সংগ্রহ করছে এবং সেগুলোকে প্রসেস করছে এবং তারপরে স্টোর করছে সেগুলোকে, হ্যাঁ। এবং তারপরে যখন আমাদের প্রয়োজন হচ্ছে, যেমন যখন ক্লাসে এটা শেখানোর পরে যে জীব এটাকে বলে, নির্জীব এটাকে বলে, এটা শেখার পরে আমরা যখন প্র্যাকটিক্যালি আমাদের আশেপাশের যে পরিবেশ রয়েছে সেখানে নির্জীব এবং জীব বিভিন্ন জিনিসগুলোকে দেখতে পাচ্ছি এবং সেটাকে আইডেন্টিফাই করতে পারছি যে এটা নির্জীব এবং এটা জীব, তো তখনই আমাদের যে নলেজটা তৈরি হচ্ছে, আমাদের যে নলেজটা স্টোর হচ্ছে, সেইটার আবার আমরা রিভিল করছি বা রিট্রিভ করছি, আমরা বলতে পারছি যে এটা জীব আর এটা নির্জীব। তো এইভাবে মন কম্পিউটারের মতোই এই কাজটা অনবরত আমাদেরকে হেল্প করছে এবং আমাদেরকে জানতে সাহায্য করছে, আমাদেরকে এই পৃথিবীর সম্পর্কে জানতে সাহায্য করছে এবং বিভিন্ন বিষয় সম্পর্কে শিখতে সাহায্য করছে। তো এমনটাই মতবাদ হচ্ছে এই কগনিটিভ
সাইকোলজির। এখানে আরও অন্যান্য বিভিন্ন কগনিটিভ সাইকোলজিস্ট রয়েছে, যেমন জ পিয়াজে, নম কোমস্কি, জর্জ মিলার, অ্যারন টিবেক, হারমান এবিংহস, ড্যানিয়েল ক্যাহনেম্যান এবং অ্যামোস টেভার্সকি। এছাড়া আরও অন্যান্য অনেক উল্লেখযোগ্য কগনিটিভ সাইকোলজিস্ট রয়েছে। এদের মধ্যে জ পিয়াজের নাম ভীষণভাবে উল্লেখযোগ্য। এনার আমাদের হিউম্যান ডেভেলপমেন্টের উপরে কিছু থিওরি রয়েছে। তারপরে নম কোমস্কি, যার ল্যাঙ্গুয়েজ আমরা যেভাবে ডেভেলপ করি সেইখানে তার অবদান রয়েছে। অ্যারন টিবেকের নাম অন্যতম এই কারণ ইনি একটি থেরাপির কথা উল্লেখ করেছেন, কগনিটিভ থেরাপি, যেটা পরে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, সিবিটি। এটা ভীষণ আজকের দিনে প্রাসঙ্গিক। তোমরা যারা অ্যাবনর্মাল সাইকোলজি বা কাউন্সেলিং সাইকোলজি অথবা ক্লিনিক্যাল সাইকোলজিতে পড়াশোনা করবে, তারা এই অ্যারন টিবেকের কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি সম্পর্কে অবশ্যই জানবে। এছাড়াও হারমান এবিংহস, ড্যানিয়েল ক্যাহনেম্যান উল্লেখযোগ্য রয়েছে, তাদের প্রত্যেকের আলাদা আলাদা অবদান রয়েছে। তো এটা গেল জ্ঞানমূলক দৃষ্টিভঙ্গি। তো এখনো পর্যন্ত যতটা আলোচনা করতে পারলাম এই সমস্ত স্কুলস অফ থট নিয়ে সাইকোলজিতে, তো আশা করছি কিছুটা সংক্ষিপ্তভাবে প্রত্যেকটা সম্পর্কে ব্যাখ্যা করতে পেরেছি, আলোচনা করতে পেরেছি। এবং যদি কিছু তোমাদের আরও বিস্তারিত জানার থাকে স্পেসিফিক কোনো টপিক নিয়ে, তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আজকে এই পর্যন্ত, এরপর পরের ভিডিওতে দেখা হচ্ছে।